জ্ঞান ফিরতেই দেখি ডাক্তারবাবু পাশে বসে, খুব চিন্তিত সে। আগের দিন ওই বাড়িতে এসে ওরকম একটা কাণ্ড হয়, আজকে এরকম অবস্থা। আমার না খুব ভয় করছে পুরি, জানো তো। হঠাৎ মাথায় একটা আশ্চর্য ব্যাপার খেলে গেল। কেন স্কুল ইউনিফর্ম পরা একটা বাচ্চা আমার দিকে একটা কাগজের ঠেলা ছুঁড়ে মারলো? যেদিন আমাকে কাগজের ঠেলাটা ছুঁড়ে মেরেছিল সেদিন তো ক্রিসমাস ছিল। ক্রিসমাস মানে তো স্কুল ছুটি ছিল, তাহলে স্কুল ইউনিফর্ম কেন? হসপিটাল থেকে আমায় ডিসচার্জ করলো, বাড়ি ফিরলাম। খাওয়া দাওয়া হাসি আনন্দ সব হবে। এখন চলো বড় বৌমা, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নেবে। আর গোয়েন্দাগিরি একদম নয়, আর কারোর সঙ্গে কোনো কথা বলবে না। যাও। এটা কি লিখেছিস তুই? ঠিক আছে লিখলাম। কোথায় লিখেছিস? ঠিক লিখেছিস? কোথায় ঠিক লিখেছিস? আমাকে মারছিস আর আমাকে বলছো। বম্মা দেখো না, আমি ঠিক লিখেছি তাও ওরা আমাকে মারছে। না মা, ও ভুলভাল বানান লিখেছে। ভুল লিখেছে। আমি ভুল লিখেছি? বলতে পারিস না তো তুই? হ্যাঁ। আরে ঠিক আছে। দেখ তুই কোথায়? কোথায় দেখ, কোথায় দেখ। তুই কোথায় ভুলভাল? দেখ দেখ তুই। রুনা বলেছিল ওই কার্বনের লেখাটা ও সুকন্যার কম্পিউটারে দেখেছিল। তারপর তো আর কিছু জানাই হলো না। রুনাকে একটা ফোন করব, ওটা কার লেখা ছিল ও যদি নিজে দেখে কিছু বলতে পারে। এই এই ধরবো। কে? ঠাম্মাস অর্ডার। হ্যাঁ, ঠাম্মাস অর্ডার, তুমি কোথাও যাবে না। আরে সবে এসো। আরে বাবা, আরে আমার হাতে ব্যথা, পায়ে তো ব্যথা নয়। তুমি শো ঠাম্মাস অর্ডার, তুমি শোবে। আচ্ছা আমি বসে বসে ফোন করি, ঠিক আছে? হ্যাঁ, বসে বসে ফোন। বসে বসে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। বসে বসে। বড়বৌদি, তোমার সঙ্গে একটি মেয়ে দেখা করতে এসছে। কে? নাম বললো রুনা। রুনা? ও, নিয়ে এসো নিয়ে এসো, আমি তো ওকেই ফোন করতে যাচ্ছিলাম। তাড়াতাড়ি যাও। আসুন, বসুন আপনি, আমি বড়বৌদিকে বলছি। কার কাছে এসেছেন? নমস্কার, আমি আসলে পরমাদির কাছে এসেছি, কল্পনা ম্যাগাজিনের অফিস থেকে। আসলে উনি তো আমাদের ম্যাডামের মার্ডারের কেসটা তদন্ত করছেন, আর কাল ওনার অ্যাক্সিডেন্টের ঘটনাটাও আমাদের অফিসের সামনেই ঘটে। ও, কাল তুমি হসপিটালে ছিলে না? হ্যাঁ হ্যাঁ, আমরাই ওনাকে তো হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করি। আপনাকে উপরে ডাকলো। আমি তাহলে একটু উপরে যাই। শোনো, বড় বৌমার শরীর ভালো নেই, এই খুন খারাপির কথা বড় বৌমার সামনে বেশি বলবে না। যাও। ঠিক আছে। বোতাম ভেলকি দুলকি। তুমি আবার উঠে এসছো, তোমাকে বারণ করলাম না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি যে একজন আন্টি এসছে, আমি তার সাথে একটু কথা বলবো, তোমরা একটু নিচে যাও। ওকে, বাট তুমি রুম থেকে বেরোবে না। ফাইন? ইয়েস ফাইন, ইয়েস স্যার। এসো রুনা এসো। এটা আপনার জন্য পরমাদি। ও মা, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমি এখন একদম সুস্থ। শঙ্করে মা, আমাদের জন্য 2 কাপ চা নিয়ে এসো না। আমি তো জানতামই না যে আপনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে, তাই তো সোজা হসপিটালে চলে গেছিলাম। ও থ্যাংক গড, আপনাকে এইভাবে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আসলে কাল যা গেল, আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম। ভাবতে পারিনি যে আমাদের অফিসের সামনে এতগুলো লোকজনের মধ্যে এরকম একটা ঘটনা কি করে ঘটে গেল। আমি শুনেছি তোমরাই নাকি আমাকে হসপিটালে নিয়ে গেছিলে। ধন্যবাদ দিয়ে তোমাদের আর ছোট করব না। এ বাবা, ধন্যবাদের কোনো প্রশ্নই উঠছে না। জানো তো, আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম, আর ঠিক সেই সময় শঙ্করের মা এসে বলল তুমি এসেছো। আচ্ছা রুনা, কাল যে কাজটার জন্য তোমাদের অফিসে যাচ্ছিলাম সে কাজটাই তো হলো না, মানে ওই লেখাটা। হ্যাঁ, মানে আমিও তো ওটার জন্যই অপেক্ষা করেছিলাম। তুমি কি কম্পিউটারে দেখেছো ওটা কার লেখা? না, সেটা দেখার আর কোনো উপায় নেই। ইনফ্যাক্ট কাল আপনি ওখানে থাকলে নিজেই সবটা দেখতে পেতেন। মানে? আমার মনে হয় পরশু আমাদের অফিসে চোর এসেছিল।
চুরি হয়েছে তোমাদের অফিসে? কি চুরি হয়েছে? অফিসে কেউ ঢুকেছিল ম্যাডামের রুমে, আর ম্যাডামের কম্পিউটার থেকে সব ডেটা ডিলিট করে দিয়ে কম্পিউটারটা পুরো ফরম্যাট করে দিয়েছে। কি? হ্যাঁ পরমাদি, আমি কম্পিউটারটা খুলেই দেখতে পেলাম। চুরি করতে ঢুকে কম্পিউটার ফরম্যাট কি করে হয়? সবকিছু মুছে ফেলেছে কম্পিউটার থেকে? হ্যাঁ, আমাকে আবার সবার লেখা চাইতে হচ্ছে। তার মধ্যে আবার শেখরবাবু ওনার লেখা ফেরত চেয়ে পাঠিয়েছেন। শেখর বাবু লেখা ফেরত চাইছেন? কেন? উনি কি লেখাটা ফেরত নিয়ে গেছেন? না, কারণ উনি তো এখানে নেই। লখনৌ থেকে ফোন করে বললেন যে ওনার লেখাটা ফেরত পাঠাতে হবে। শেখর বাবু লখনৌ গেছেন? কবে? সেটা তো ঠিক জানি না, তবে লাস্ট আমি ওনাকে শ্মশানে দেখেছিলাম। ম্যাডামকে যখন চুল্লিতে ঢোকানো হচ্ছিল, উনি তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিলেন। তুমি শেখর দত্তর লেখাটা ফেরত দিয়ে দিয়েছো? না, কি করে দেব? উনি যা কিছুই পাঠাতেন সব কিছু তো মেলে পাঠাতেন। আমি ওনাকে ফোন করে বলে দিয়েছি যে কম্পিউটার থেকে সব কিছু ডিলিট হয়ে গেছে। কি বললেন শুনে? কি আবার বলবেন, রাগারাগি করলেন আর বললেন যদি কোনো প্রিন্ট আউট থাকে সেটা পাঠিয়ে দিতে। আছে তোমার কাছে প্রিন্ট আউট? না, এই লেখাটার কোনো প্রিন্ট আউটই ছিল না। ম্যাডাম আমাকে এই লেখাটা ফরওয়ার্ডই করেননি। জেনারেলি যারা মেলে লেখা পাঠাতেন আমাকে প্রত্যেকটা ম্যাডাম ফরওয়ার্ড করতেন, কিন্তু ওই লেখাটা যে কেন ফরওয়ার্ড করলেন না কে জানে। তুমি শেখর বাবুকে বলেছো যে তোমার কাছে হার্ড কপি নেই? হ্যাঁ বলেছি, উনি বললেন যে ম্যাডামের কাগজপত্রগুলো খুঁজে দেখে দিতে। আচ্ছা রুনা, সুকন্যার কম্পিউটারে কোনো পাসওয়ার্ড ছিল না? সেটা ঠিক আমি জানি না, কিন্তু থাকা তো উচিত, কারণ ম্যাডাম ছাড়া তো এই কম্পিউটারটা আর কেউ ইউজ করতেন না। আশ্চর্য। আজ আপনাকে আর জ্বালাবো না, আপনার রেস্টের প্রয়োজন। আমি কিন্তু দরকার পড়লে আবার তোমাকে ডাকবো। হ্যাঁ নিশ্চয়ই, আপনার যখন মনে হবে আমাকে ডেকে পাঠাবেন। আজ আসি। হ্যাঁ বেশ। ও রুনা শোনো। হ্যাঁ পরমাদি। ওই রঞ্জিত নন্দী উপন্যাসটা জমা পড়েছে? রঞ্জিত নন্দীর উপন্যাস? উনি তো উপন্যাস লেখেন না। না না, আমি সেটা জানি উনি উপন্যাস লেখেন না, তবে তোমাদের ওই স্পেশাল ইস্যুটাতে তো ওনার একটা উপন্যাস লেখার কথা। না তো, সেরকম কিছু আমি তো জানি না। আপনাকে কে বললো? তাহলে কি তোমাদের ম্যাগাজিনে কোনো লেখা কম ছিল? ওই একটা স্পেস কি খালি রাখা ছিল? না তো, শেখর দত্ত ছাড়া সুজন গঙ্গোপাধ্যায়, সাবিনা পারভিন, মানসী গুহ আর আর রাতুল বসাকের উপন্যাস আছে। 6টা উপন্যাসের সংখ্যা এটা। সুকন্যা সেক্রেটারি রুনা কেন জানবে না যে ওদের ম্যাগাজিনে একটা জায়গা ছাড়া আছে? আর সুকন্যা রঞ্জিত বাবুকে দিয়ে জোর করে একটা উপন্যাস লেখাচ্ছিলেন, কেন জানবে না? আরে তুমি এভাবে ঘুরপা খেও না, তুমি কিন্তু এখনো 100% ফিট হন, একটু বসে কথা বলো না। আচ্ছা শোন অরূপ, এটাও তো হতে পারে যে রঞ্জিত বাবু আমাদের মিথ্যে কথা বলেছেন। ওদের মধ্যে ঝগড়ার হয়তো অন্য কোনো কারণ ছিল। সে কারণটা কি? আরে কি সেটা জানার তো আর কোনো উপায় নেই, কারণ সুকন্যা বেঁচেই নেই। এটাও তো হতে পারে যে রুনা মিথ্যে কথা বলছে। তুমি একটা জিনিস ভেবে দেখো, ডেটা ডিলিট করার জন্য ওদের অফিসে কম্পিউটার সিস্টেম সব থেকে কাছে কে থাকে? রুনা। এক্স্যাক্টলি। না 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 না, আমার সেটা মনে হয় না। রুনা সেটা করবে না। ও কিন্তু আমাকে বলেছে জানিস তো, লেখার কন্টেন্টটা ওর মনে পড়ে গেছে আর ও ওটা কম্পিউটারেই দেখেছে। অনেকগুলো প্রশ্ন আছে অরূপ, অনেকগুলো খটকা আছে। যেমন ধর, আমার হাতে ছুরি কেউ কেন মারবে? কারণ সে হয়তো চায় না যে তুমি এই কেসটার সাথে ইনভলভ থাকো। না, সেটা আমার একদমই মনে হয় না।
পরে শিবানী এসে দেখে মেঝেতে আমার বোন পড়ে আছে, ওর পেটে ছুরি ঢুকে। আচ্ছা অরূপ, এমনও তো হতে পারে যে কেউ ছুরিটা পেটে মারার চেষ্টা করেছিল আর সেটা হাতে লেগে গেছে। তার মানে ছোট বাচ্চা ছেলে, কোনো বাচ্চা ছেলে এসব করছে? তুমি তো দেখেছিলে ছুরিটা হাতে বেঁধে যাওয়ার পর যে একটা বাচ্চা ছেলে সাইকেলে করে পালিয়েছিল। দেখেছি দেখেছি অরূপ, সেটাই তো খটকা। একটা বাচ্চা ছেলে কেন এরকম করবে? তো সেটা পরের কথা, ক্রিসমাসের দিন তুমি যখন বাড়ি ফিরছিলে একটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে তোমার ঘাড়ের উপর উঠে এসেছিল, যে তোমার দিকে এক টুকরো কাগজ ফেলে দিয়েছিল, তাই না? হুম, ফেলেছে। কাকে ফোন করছে? হ্যালো রুনা। হ্যাঁ পরমাদি বলুন। রুনা, তুমি আমাকে একটা কথা বলতে পারবে? এই রঞ্জিত, শেখর আর অর্পিতার কার কি ছেলে মেয়ে আছে? রুনা, তুমি আমাকে একটা কথা বলতে পারবে? এই রঞ্জিত, শেখর আর অর্পিতার কার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, রঞ্জিত নন্দীর একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটার বয়স এই বছর 12 আর মেয়েটার বয়স হবে 7 বছর। তুমি তাদের দেখেছো? না পরমাদি। ও, আর শেখর দত্তর বোধহয় একটা ছেলে, তাই না? হ্যাঁ পরমাদি, শুনেছি ক্লাস 7-এ পড়ে। শুনেছো মানে? তাকেও তুমি দেখোনি? না। আর অর্পিতা মজুমদারের? হ্যাঁ, ওনারও একটা ছেলে ক্লাস 12-এ পড়ে, তবে দেখলে মনে হয় না যে 12-এর ছেলে। ওকে তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। ওকে দেখলে কেন বোঝা যায় না 12-এ পড়া ছেলে? আসলে ও ছেলে হিসেবে ওর হাইটটা খুব শর্ট আর মুখটাও না বেশ বাচ্চা বাচ্চা। হাইটে শর্ট? কিরকম হাইট? এই ধরুন আমার থেকেও একটু হাইটটা কম। আর ও এখন দেরাদুনে থাকে হোস্টেলে। আচ্ছা রুনা, সুকন্যার এই সমস্ত লেখকদের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ ছিল? ওদের বাড়িতে যাতায়াত ছিল? মনে তো হয় না, কারণ শেখর দত্ত ওনার স্ত্রী বা সন্তানকে নিয়ে কোথাও যান না। আর রঞ্জিত নন্দীর সঙ্গে ম্যাডামের কাজ ছাড়া কোনো রকম যোগাযোগ হতে বলে মনে হয় না, কারণ মানুষটা একটু রাফ টাইপের, ভদ্রতা সভ্যতার ধার ধারে না। তবে শুনেছি অর্পিতা ম্যাডামের ছেলে ছুটিতে এলে সুকন্যা ম্যাডামের বাড়িতে যেতেন। ঠিক আছে, রাখছি। না রে অরূপ, এটা কোনো বাচ্চার কাজ হতেই পারে না। একটা বাচ্চার হাতে এত জোর কি করে হবে যে সে কারোর পেটে ছুরি ঢুকিয়ে দেবে? কিন্তু ছেলেটা যদি ক্লাস 12-এর হয় তাহলে তার পক্ষে সম্ভব। কিন্তু সে তো এখানে থাকে না, দেরাদুনে থাকে। তাছাড়া তুই আমাকে বলেছিলি শেখর বা রঞ্জিত কারুর বাড়ির পেছনের দরজা নেই, সেক্ষেত্রে এদের কারুর তো সে প্রশ্নই আসছে না। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? ভুল ভুলাইয়া? বড় বৌদি, ও বড় বৌদি, বড় বৌদি, আচ্ছা কেন তুমি এসব করছো বলো তো? আরে বাবা, কিচ্ছু হবে না, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে আমার কিছু হয়নি, উফ, আমি ঠিক আছি একদম। আর দেখো, এখনো ভালো করে 2 দিন কাটেনি, এরই মধ্যে তুমি যদি আবার কাজকর্ম শুরু করো না, তাহলে বাড়ির সবার কাছে এবার আমি বকুনি খাবো। আস্তে কথা বলো না, এমন চিৎকার করছো না, সবাই করে হই হই করে ছুটে আসবে, ব্যাস আর দেখতে হবে না তারপর। বৌমনি, কি বৌমনি, তুমি সেই নিচে নেমে এসছো এই হাত নিয়ে? তোমাকে এত করে বারণ করা সত্ত্বেও এবার কিন্তু আমি অনর্থ করবো বৌমনি, বলে দিলাম। ওরে বাবারে, তুমি কি গো, তুমি কি করে অ্যালাউ করলে বৌমনিকে? এই জন্য আমি বারবার বলেছিলাম বৌমনির ঘরে পাহারা বসাও, পাহারা বসাও, কেউ শুনলো না। বাড়িতে এতগুলো লোক, কেউ তোমার খেয়াল রাখতে পারলো না, তুমি নিচে নেমে চলে এলে। তুমি ভালো করে বকে দাও বর্দি, তুমি ভালো করে বকে দাও। আমি কতবার করে বারণ করছি, কি যদি আমার কথা শুনছে না? মিমি কোথায়? মিমি কোথায়? শোন না, আমার কথা। মিমি, এই মিমি, বর্দি ভাই চেঁচাচ্ছিস কেন? তো চেঁচাবো না, বৌমনিকে দেখ নিচে নেমে এসছে। বৌমনি তুমি এখানে কি
করছো তুমি? কি গো? আরে দূর বাবা, আমি আর কতক্ষণ ঘরে বসে থাকবো বলতো এমনি করে? কতক্ষণ নয়, কতদিন? যতদিন না তোমার হাতটা ঠিক হচ্ছে তুমি ততদিন ঘর থেকে কোথাও নড়বে না। আরে মায়ের হুকুম মনে নেই? হ্যাঁ, এবার থেকে আমি বৌমনির ঘরে থাকবো। তাই তুই থাকবি? কোথায় ছিলিস সারাদিন? ঘুমোচ্ছিলিস? বৌমনি কি করে নেবে আসে নিচে? না মানে আচ্ছা ঠিক আছে বাবা, ওকে বকিস না, ও তো কিছু করেনি, ওর কি দোষ? আমি তো নিজেই চলে এসেছি। আরে বাবা, আমি তো অসুস্থ নই। বৌমা তুমি কিন্তু আমার কোনো কথা শুনছো না। মা আমি তোমাকে কতবার বারণ করলাম নিচে আসতে, সেই তুমি আমার কথা হেসে উড়িয়ে দিলে তো। কি হলো কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, কি হয়েছে? এত ডাকাত পড়েছে যেন বাড়িতে? ও, সব ভালো মন্দ খাওয়া হচ্ছে আমাকে না দিয়ে? না রাঙা, তুমি দেখো মা আবার রান্নাঘরে ঢুকেছে। চান্না করে ঢুকেছে? কে ঢুকেছে? কে কোথায় ঢুকেছে চান্না করে? হ্যাঁ, ঠাকুর ঘরে কেউ ঢোকে না তো? ঠাকুর ঘরে না ঢুকলে হলো ব্যাস। যা জাগে দেখে তোরা চান করিস না তো। যা ঠান্ডা পড়েছে না, ঠান্ডা জল আমি তো বাবা নম নম করে ছেড়ে দিয়েছি। এ কি বলনাথ বউ, তুমি এখানে কি করছো? সেটাই তো আমি এতক্ষণ ধরে বলছি। আর তোমার নিচে নামা বারো। ও ঠামা, আমি কিচ্ছু আনি, আমি একদম ঠিক আছি। দেখো, আমাকে দেখে মনে হচ্ছে আমি অসুস্থ? বলো, আমি একদম সুস্থ। হ্যাঁ, তাহলে এবার শাওরিকে বোঝাও। সে যদি জানতে পারে তুমি নিচে নেমে এসছো তাহলে এবার অনর্থ করবে। হ্যাঁ, আসতে পারি? উমা, এসো 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 এসো, ভেতরে এসো, বসুন বসো বসো, তোমরা বসুন। আমার খুবই খারাপ লাগছে যে আপনার সঙ্গে এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল। না না, আমি একদম ঠিক আছি। আমি আপনাকে কেসটা নিতে অনুরোধ করেছিলাম, তারপরে এতটা জোর করেছিলাম যে আপনি বাধ্য হয়ে। হিমা, না না, আপনার জন্য কেন হবে? শকুনা কিন্তু অনেক আগেই আমাকে ফোন করেছিলেন, আমার সাহায্য চেয়েছিলেন। আমি এমনিতেও শকুনার কেসটা নিতাম, আপনি না বললেও। আর এই কেসটা যখন আমি হাতে নিয়েছি, এটা আমি শেষ করেই ছাড়বো। আচ্ছা, কিছু জানতে পারলেন? কিছুটা তো জানতে পেরেছি, আশা করছি বাকিটাও খুব শীঘ্রই জেনে যাব। আজ শঙ্কর জন্মদিন। বুলটি বেঁচে থাকার সময় এদের জন্মদিনে বুলটি নিজে তো অনাথ আশ্রমে। প্রতিটি অনাথ বাচ্চাকে জামা কাপড়, ফল, মিষ্টি, শীতের পোশাক আশাক দিত। আজ এদের দুজনকে আমি নিয়ে যাচ্ছি। আমি জানি মিসেস মিত্র, আপনার ওপর একটা বিরাট দুর্ঘটনা গেছে। তবুও যখন আপনি এই তদন্তটা চালিয়ে যাচ্ছেন, তখন একটা অনুরোধ, খুনি যেন কোনো মতেই বেঁচে পালাতে না পারে। এই অন্যায় যেভাবে হোক না কেন প্রতিবাদ হওয়া দরকার। না, সে পালিয়ে বাঁচবে না। আচ্ছা অর্ধেন্দু বাবু, আমার একটা কথা বলুন তো, সুকন্যার বাড়িতে কি অনেক রাত অব্দি লোকজন আসতো? অনেক রাতে? না, আমি তো সেরকম কিছু, তবে যতদূর জানি যে বুলটি একবার বাড়িতে ঢুকে গেলে ওর ছেলে মেয়েদেরই ওর সময় দিত। শঙ্খ কাকুন, এদিকে এসো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদের বাড়িতে রাত্রিবেলা গেস্ট আসতো? আসতো না? তোমাদের বন্ধুরা কেউ আসতো না? ও, আশেপাশে কোথাও তোমাদের বন্ধু বান্ধব আছে? হ্যাঁ আছে, আছে। তোমরা যাও তাদের বাড়িতে? যেতাম মাঝে মাঝে মায়ের পারমিশন নিয়ে। আচ্ছা শঙ্খ কাকুন, তোমাদের আশেপাশের কারোর বাড়িতে পেছনের দরজা আছে?
মানে তোমাদের কোনো বন্ধুর বাড়িতে বা তোমাদের বাড়িতে যারা আসতো তাদের বাড়িতে? আমাদের বাড়িতেই পেছনে দরজা আছে, আর কারোর বাড়িতে নেই। তোমাদের বাড়িতে পেছনে দরজা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, শুধু ওদের বাড়িতেই পেছনের দরজা আছে, বাকি তো সব ফ্ল্যাট। ওদের বাড়িটাই শুধু বাড়ি। ফ্ল্যাট বাড়িতে তো পেছনের দরজা থাকার প্রশ্নই ওঠে না। ওদের বাড়িতে পেছনের দরজা আছে? সুকন্যা যেন কি বলেছিলেন? ঘুমোওনি এখনো, পেছনের দরজা খুলে রেখে চলে এলে। তার মানে নিজের বাড়ির পেছনের দরজা কথা বলেছিলেন উনি। কাকে দেখে তাহলে বলেনি কথা?